আসসালামু আলাইকুম। আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা হচ্ছে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। প্রথমে দেখো বিন্দু কি জিনিস। বিন্দু হচ্ছে বোর্ডে লিখেছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তা হলো বিন্দু। অর্থাৎ এই যে এটা হলো একটা বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কোনো কিছুই নেই, তাহলে এটা হলো বিন্দু। যেমন আমার যদি বই হয়, যেমন আমার একটা বই, এই বইটার দৈর্ঘ্য হচ্ছে এইদিকে, প্রস্থ এটা, আর উচ্চতাটা এটা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার নেই সেটা হলো বিন্দু। এবার রেখা কি? এই যে বিন্দু, বিন্দু চলার পথ, এই চলার পথটাকে বলা হয় রেখা। তাহলে বিন্দু চলার পথটাকে বলা হলো রেখা। এবার এটা সরল রেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। তাহলে বিন্দু চলার পথ অর্থাৎ বিন্দুটা অগ্রসর হওয়ার সময় যদি কোনো দিকে অভিমুখ বা দিক পরিবর্তন না করে, তাহলে যে রেখাটা উৎপন্ন হবে তা হলো সরল রেখা। আর বিন্দু চলার পথে যদি ক্রমশ অভিমুখ পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে, অভিমুখ মানে দিক পরিবর্তন করে, তা হলো বক্ররেখা। সরল রেখা আর বক্ররেখা। এবার সরল রেখা বা রেখাকে কিভাবে প্রকাশ করা হয়? সরলরেখা বা রেখা, এই যে এখানে ছবিতে আঁকছি, এটা হলো দুদিকই প্রশস্ত। সরলরেখা বা রেখা দুদিকই প্রশস্ত হয়। এই সরলরেখার এই দুদিকে এইখানটা করে একটা বিন্দু, তার নাম দিচ্ছি, সেই বিন্দুটাকে ধরছি এ, আর এইখানে একটা বিন্দু ধরছি বি। তাহলে এই যে সরলরেখা, এই সরলরেখাটাকে কিভাবে প্রকাশ করা হয়? এবি লেখা হলো। এই সরলরেখা যেহেতু দুদিকেই প্রশস্ত, দুদিকেই চলতেই থাকছে, তাই মাথায় দুদিকেই অ্যারো এভাবে লিখে দিতে হবে। মাথায় স্ট্রেট লাইন হবে এবং দুদিকে অ্যারো হবে। এটা হলো সরলরেখা। সরলরেখার যদি কোনো একটা অংশ, এইটুকু অংশ বা কোনো একটু অংশ, এটুকু অংশ, এটুকু অংশ এইভাবে যদি তুলে ধরা হয়, সেই রেখার একটি অংশকে বলবো রেখাংশ। তাহলে রেখার অংশ নিশ্চয়ই দুদিকে দুটো প্রান্ত বিন্দু থাকবে। যেমন তোমাদেরকে যদি বলা হয় 2 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকো, তাহলে কি হবে? প্রথমে শূন্যতে সেই বিন্দুটায় দাগ দিলে, আর 2 তে দাগ দিলে, 2 সেন্টিমিটারের কাছে দাগ দিলে, এবার তাদের সংযোজক সরল রেখাংশটা আঁকলে, অর্থাৎ দুটো প্রান্ত বিন্দু রয়েছে, এটা হলো রেখাংশ। এই প্রান্ত বিন্দুটার নাম দিচ্ছি, ধরো সি দিলাম আর এটা ডি দিলাম। তাহলে রেখাংশকে কিভাবে প্রকাশ করা হয়? সিডি লিখবো। আর যেহেতু দুদিকেই প্রশস্ত নয়, প্রান্তবিন্দু রয়েছে যেহেতু, তাই এখানে কোনো অ্যারো হবে না। এবার রশ্মি হলো এমন একটা জিনিস, এমন একটা রেখা, যে রেখাটার একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে। রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে, অর্থাৎ এই দিকের প্রান্তবিন্দু রয়েছে আর ওই দিকে চলতেই থাকছে। তাহলে এই প্রান্ত বিন্দুটার নাম দিচ্ছি পি, আর এইখানে একটা বিন্দু কিউ, যেহেতু এটা চলতেই থাকছে এইখানটা নাম দিতে পারবো না। পি কিউ, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? রশ্মিকে পি কিউ লিখবো। এই বিন্দু দুটো লিখলাম পি কিউ, আর উপরে একটা সরল রেখাংশ দিচ্ছি, একদিকে যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই একদিকে অ্যারোটা দেব। রশ্মিকে তাহলে এইভাবে প্রকাশ করা যায়। পি কিউ নাম দিলাম, আর তার মাথায় একটা সরল রেখাংশ ছোট মতো টানলাম, আর একদিকে অ্যারো। রশ্মি বলতে যদি কোনো টর্চ লাইট হয়,
টর্চ লাইট থেকে যখন আলো বের হয় তখন কি হয়, একদিক থেকে এইখান থেকে আলো বেরিয়ে সোজা ওদিকে চলতেই থাকে। তাহলে সেই রকম ভাবে সে আলো হলো একটা রশ্মি, একদিকে প্রান্ত বিন্দু রয়েছে আর অন্যদিকে চলতেই থাকছে, অনেক দূর চলতে থাকে, যেটা আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে যেহেতু, তাই সেটা আমরা বুঝতে পারি না। তো আলো হলো একটা রশ্মি। এবার বক্ররেখাকে কিভাবে প্রকাশ করা হয়? বক্ররেখা, মনে করো একটা বক্ররেখা এম এন, এই বক্ররেখার এই বিন্দুটা হলো এম আর এইটা হলো এন। তাহলে এইটাকে কিভাবে প্রকাশ করা হয়? যেহেতু একটা বক্ররেখা সেহেতু এম এন লিখবো বা এন এম যাই হোক লিখতে পারো, আর মাথায় এরকম বক্ররেখা বলে মেকা মতো দেবো, সরল লেখার মতো এরকম সোজা মতো করবো না, এরকম বেঁকা মতো দেবো, যেহেতু বোঝা যায় যে হ্যাঁ ওই এম এন বক্ররেখাটা বোঝা যাচ্ছে। একটি সরল লেখাংশ কি করে তৈরি হবে? সরল লেখাংশ কি করে তৈরি হবে? দুটো যদি সমতল থাকে, মনে করো আমার এখানে বইটার তল, এই একটা তল আর এই একটা তল, দুটো সমতলের যে ছেদিতাংশ রেখা, এখান থেকে একটা সরল লেখা পাওয়া যাবে। দুটো সমতল থেকে কিন্তু আমি একটা সরল লেখা পাবো। আবার দুটো সরল লেখার ছেদ বিন্দু থেকে আমি কি পাবো? একটা বিন্দু পাবো। দুটো সরল লেখা, এই যে এই একটা সরল লেখা আর এই একটা সরল লেখা পরস্পর কোনখানে ছেদ করলো? এই একটা বিন্দুতে ছেদ করলো। আবার দুটি তল কোথায় ছেদ করলো বললাম? একটি সরল লেখাতে ছেদ করলো, দুটি সমতল সরল লেখাতে ছেদ করলো। এবার প্রান্ত বিন্দু কোনটা? প্রান্ত বিন্দু হচ্ছে কোনো রেখাংশ বা কোনো রেখাংশ দুটো প্রান্ত বিন্দু রয়েছে। প্রান্ত বিন্দু বলতে শেষ যে বিন্দুটা, সেই রেখাটার শেষ যে বিন্দু, অথবা সরলরেখার তো শেষ বিন্দু হচ্ছে না এখানে, কারণ দুদিকেই তো প্রশস্ত, এদিকেও আর এদিকেও শেষ বিন্দুটা পাওয়া যাচ্ছে না, এদিকেও প্রশস্ত এদিকেও, মানে এটা এখনো আরো বেশি, বোর্ডটা পেরিয়েও এখনো চলে যাবে। আর রেখাংশ যেহেতু একটা নির্দিষ্ট মাপ, তাই এর দুটো প্রান্ত বিন্দু, ওই লাস্টের আর এই লাস্টের বিন্দুটা, এগুলো হলো প্রান্ত বিন্দু। আর রশ্মির কোনটা? একদিকের যে বিন্দুটা পাচ্ছি, এই দিকের একটা প্রান্ত বিন্দু আর ওই দিকের প্রান্ত বিন্দু নেই, এগুলো হলো প্রান্ত বিন্দু। এবার আমি যে সরল রেখা, বক্ররেখা, রেখাংশ এগুলো যে আঁকলাম, এগুলো সবার কিন্তু মাত্রা এক, সবাই এক মাত্রার, সবার কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্যটা রয়েছে, প্রস্থর দিকে নেই, চওড়ার দিকে নেই। যেমন আয়তক্ষেত্র যদি হয়, তার এই যে দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থর দিকেও রয়েছে, চওড়ার দিকেও রয়েছে আর লম্বার দিকেও রয়েছে, কিন্তু যে কোনো রেখা সবার কিন্তু একটি মাত্রা, সবার দৈর্ঘ্যটা রয়েছে। সরল রেখা হোক, রেখাংশ হোক, বক্ররেখা হোক আর রশ্মি হোক, সবার কিন্তু একটি মাত্রা। আর মাত্রাহীন কোনটা? বিন্দু। এবার বোঝায় যে একটি বিন্দু দিয়ে কটা সরল রেখাংশ অঙ্কন করা যেতে পারে। এই একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা দিয়ে কটা সরল রেখাংশ অঙ্কন করা যাবে? মনে করো আমি প্রথমে স্কেল দিয়ে এই একটা সরল রেখাংশ অঙ্কন করছি, আবার অন্য কেউ যদি আরো এইভাবে করে, আবার আরেকজন এই বিন্দুটা দিয়ে এভাবে করলো, তাহলে একটা বিন্দু দিয়ে যত খুশি সরল রেখাংশ অঙ্কন করা যেতে পারে। এইটার বরাবর করা গেল, এইখানটা দিয়ে করা গেল, মানে অনেক আঁকা যেতে পারে। তাহলে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা টানা যায়। এই যে এখানে চিত্রটা তৈরি হলো, এই চিত্রটাকে বলা হয় সমবিন্দু।
সমবিন্দু কাকে বলে? এখানে লিখতে হবে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় সেই সরলরেখাগুলিকে সমবিন্দু বলা হয়। ওই সরলরেখাগুলোকে সমবিন্দু বলা হয়। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা হলো সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু বলতে সব সরলরেখারই ওই বিন্দুটা রয়েছে, যেমন এই সরলরেখার ওই বিন্দুটা রয়েছে, এই যে সরলরেখাটার ওটারও বিন্দু রয়েছে। এখানে প্রত্যেক সরলরেখার নাম দেবে কিন্তু এ বি সি ডি ই এফ এভাবে নাম দেবে, জি এইচ। যদিও এখানে রেখাংশ আঁকা হয়েছে, সরলরেখা নয়। সরলরেখা হলে এখনো অ্যারো গুলো দেওয়া হতো। তাহলে এটা হলো সমবিন্দু। এরপর দেখাই যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখাংশ অঙ্কন করা যায়। এই দুটো বিন্দু এখানে নির্দিষ্ট দেওয়া হয়েছে, একটা এখানে আর একটা এখানে। এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটু কাছে আঁকি, এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যাবে? দুটো বিন্দু দিয়েই যেতে হবে কিন্তু। তাহলে এইভাবে যখন আঁকা যাচ্ছে, যে এমন সরলরেখা আঁকতে হচ্ছে যাতে দুটো বিন্দুর উপর দিয়ে যায়, এই বিন্দুটার উপর দিয়ে আর এই বিন্দুটার উপর দিয়ে। তো একটি মাত্রই সরলরেখা এরকম অঙ্কন করা যাবে। তাহলে কোশ্চেন যখন এরাইজ হবে যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এবার যদি এখানে তিনটি বিন্দু থাকতো, এরকম একটা বিন্দু রয়েছে, এরকম একটা, এরকম একটা বিন্দু রয়েছে, এরকম একটা রয়েছে, এরকম একটা রয়েছে, তখন এটা দিয়ে কটা সরলরেখাংশ অঙ্কন করা যাচ্ছে? তিনটি বিন্দু দিয়ে হবে এরকম সরলরেখাংশ পাওয়া যাচ্ছে না। তাহলে যে কোনো দুটি দুটি ধরে করতে হবে। এই দুটি ধরে করলাম, তারপর এই দুটি, তারপর এই দুটি। তিনটি যে বিন্দু রয়েছে, সেই তিনটি বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখা অঙ্কন করা যায়? তারা অবশ্যই দুটি করে বিন্দু দিয়ে যেতে হবে, ওই নির্দিষ্ট বিন্দুগুলোর মধ্যে যে কোনো দুটি দিয়ে যেতে হবে। তাহলে এরকম তিনটি সর্বোচ্চ পাওয়া যাবে। আবার যদি তিনটি বিন্দু এরকম হয়, তাহলে এই যে তিনটি বিন্দু দিয়ে একটি সরলরেখাংশ অঙ্কন করা যাচ্ছে, তাহলে সর্বাধিক কটি সরলরেখাংশ অঙ্কন করা যাচ্ছে? তিনটি। এই যে এখানে হলো তিনটি। এবার এই যে চিত্র হলো, এইখানে এমন একটা রেখা অঙ্কন করা গেল যেটা ওই তিনটি বিন্দুর উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই যে চিত্রটা হলো, এটা হলো সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু বলতে এখানে বিন্দু তিনটিকে বোঝানো হয়েছে। তাহলে যখন তিনটি বা তার বেশি বিন্দুগুলো একটি মাত্র সরলরেখায় অবস্থান করছে, এরা কিন্তু তিনটি বিন্দু একটি সরলরেখায় অবস্থান করতে পারেনি। তাহলে যখন তিনটি বিন্দু একটি সরলরেখায় অবস্থান করবে তা হলো সমরেখ বিন্দু।
এগুলো কিন্তু সংজ্ঞা মুখস্থ করবে। সমরেখ বিন্দু কি? এখানে লিখে দিলাম, বইতে যেহেতু ভালো করে লেখা নেই এখানটায় লিখে দিলাম, দেখে নেবে বা লিখে নেবে। এইগুলোর ছবিগুলো অঙ্কন করবে। আর এই যে যখন বলা হবে যে একটি সমরেখ বিন্দু অঙ্কন করো এবং সমরেখ বিন্দু কাকে বলে, তখন এরকম ভাবে লিখলে বা সংজ্ঞা দাও। আর সমরেখ বিন্দুর ছবি হচ্ছে ওইটা, উপরের ছবিটা নয়, নিচের ছবিটা। উপরেরটা একটা রেখার মধ্যে নেই তিনটি বিন্দু। আর এইটা সমরেখ বিন্দু, এতে নাম দেবে এ বি সি, এই বিন্দু তিনটির নাম দিলে। আর এটা সরল রেখা যেহেতু, সেহেতু এইভাবে অ্যারোটা দিয়ে দিলে। এবার একটি সরল রেখার কটি বিন্দু থাকে? একটি সরল রেখা, মনে করো এটা একটা সরল রেখা অঙ্কন করছি, হাতে করে টানছি, একটু ব্যাঁকা হয়ে যেতে পারে। তোমরা সবসময় স্কেল দিয়ে, স্কেল ছাড়া কোনো কিছু ইউজ করবে না। বক্ররেখা অঙ্কন ছাড়া সরল রেখা সবসময় স্কেল দিয়ে অঙ্কন করবে। একটা সরল রেখা অঙ্কন করলাম, তার কটা বিন্দু থাকে? এর কটা বিন্দু, এটা কতগুলি বিন্দু নিয়ে এই সরল রেখাটা তৈরি। এইখানে একটা বিন্দু রয়েছে, এই দিকে একটা বিন্দু রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে, এখানে, এখানে, এখানে। তাহলে অসংখ্য এরকম বিন্দু দিয়ে এই সরল রেখাটা তৈরি হয়েছে। তাহলে আরো তো এখানে বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু ধরা যেতেই পারে। তাহলে অসংখ্য বিন্দু দিয়ে একটি সরল রেখা তৈরি হয়েছে। একটি সরল রেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। এবার দুটি এরকম সরল রেখা যদি, এই দুটো সরল রেখা ধরো পরস্পরকে ছেদ করেছে, ওটা আলাদা কোশ্চেন হয়ে গেল যে একটা বিন্দু, সরি, একটি সরল রেখা কটি বিন্দু দিয়ে তৈরি? অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। এবার পরে একটা নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে দুটি সরল রেখা যদি পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, সরল রেখা যেহেতু একটাই বিন্দুতে ছেদ করবে, দুটি সরল রেখা সবসময় সর্বাধিক একটা বিন্দুতেই ছেদ করবে। সেটা সরল রেখা দুটো যেমন ভাবেই আঁকা হোক না কেন, এইভাবে গায়ে গায়েও দুটো সরল রেখা অঙ্কন করলে সেই একটা নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করবে, এইভাবে অঙ্কন করলেও সেই একটি নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করবে। এবার যে সরল রেখা দুটো পরস্পরকে ছেদ করছে, এদের বলা হয় পরস্পর ছেদী সরল রেখা। ওই সরল রেখা দুটিকে পরস্পর ছেদী সরল রেখা বলা হয়। এটা নাম দিলে এম এন, এম এন, এটা নাম দিলে এস টি, নাম দিতে পারো। তাহলে এই যে এম এন আর এস টি সরল রেখা দুটি পরস্পর ছেদী সরল রেখা। এবার পরস্পর ছেদ করবে না কখন? মনে করো পরস্পর ছেদ করবে না, তখন তাদেরকে কি বলবো? সমান্তরাল সরল রেখা। সেরকম উদাহরণ কোথায় দেখতে পাও যে পরস্পর কখনোই ছেদ করে না? তোমাদের স্কেলের দুই ধার দেখবে কখনোই ছেদ করে যাচ্ছে না পরস্পরকে। স্কেলের দুটো ধার পরস্পর সমান্তরাল, কখনো ছেদ করবে না। আবার রেল লাইনে যে পাতগুলো দিয়ে বা রেলের উপর দিয়ে, ওগুলোকে কিন্তু রেল বলা হয়। আর যেগুলো উপর দিয়ে চলে সেগুলো হলো রেলগাড়ি, আর যেগুলো পথ সেটাকে কিন্তু রেল বলা হয় অ্যাকচুয়ালি। তো
তো ওই রেলের উপর দিয়ে যে গাড়িটা যায় সেই দুটি পাত কিন্তু সবসময় সমান্তরাল হবে। ওগুলো একটা একটা সময় গিয়ে অন্য আর একটা লাইনে যদিও মেশে, অন্য আর একটা লাইনে মিশলো, কিন্তু সেই যেইটা দিয়ে গাড়িটা যাচ্ছে সেগুলো কিন্তু সেই পাতটা, সেই রেলটা সবসময় কিন্তু সমান্তরাল হবে। এবার তাহলে তোমরা এগুলোর মধ্যে যা বললাম, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু বলতে যেটা আগের সমরেখর আগেরটা বোঝালাম, যে তিনটি বিন্দু যখন একটি সরলরেখার উপর হচ্ছে না তখন সেটা হলো অসমরেখ বিন্দু। আর সমবিন্দু কাকে বলে, ছবি, অসমরেখ সমরেখ এগুলো ছবি অবশ্যই। বিন্দু কাকে বলে, রেখা, রেখাংশ কাকে বলে এগুলো জানার দরকার নেই, কিন্তু বিন্দুর মাত্রা কটা, রেখা, রেখাংশ, সরল রেখাংশ এর কটা প্রান্ত বিন্দু রয়েছে আর কিভাবে প্রকাশ করা হয় এগুলো অবশ্য পড়তে পারি, কিন্তু এদের কিন্তু সংজ্ঞাটা বা ডেফিনেশনটা মনে রাখার দরকার নেই। রেখা, রেখাংশ, প্রান্ত বিন্দু এগুলোর ডেফিনেশন মনে রাখার দরকার নেই। সমান্তরাল সরলরেখা, পরস্পর ছেদি সরলরেখা এইগুলো কিন্তু একটু মনে রাখবে যে কাকে বলা হয়। এবং ছবি অবশ্যই আঁকবে, কারণ ছবি দিলে তোমার কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে।